জায়গায় ছবি তুলতে দাঁড়িয়েছি সেখানে এতটাই উচ্চতা 16,000 ফিট। লাদাখ জার্নির এই প্রথম পর্বে রয়েছে মানালি জিসপার হয়ে লাদাখ যাওয়া। দুপুর দুপুর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া আর মেচেদা থেকে গাড়ি ধরে এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে এসে গেছি আর কলকাতাকে বিদায় দিয়ে আমরা বেরিয়ে পড়লাম দিল্লির উদ্দেশ্যে। দিল্লি থেকেই শুরু হবে আসল জার্নি। দিল্লি থেকে চণ্ডীগড় হয়ে মানালি, তারপর জিসপা, আর জিসপা থেকে লে। আমার ব্যাগ এসে গেছে। অনেক হেক্টিক জার্নি চলছে। কালকে দিল্লিতে নামার পর পুরোটাই বাই কার। দিল্লিতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার পর থেকে চণ্ডীগড় যাচ্ছি, চণ্ডীগড় হয়ে মানালি, মানালি থেকে আমরা লে যাব। তো জজিলা পাস বন্ধ থাকার কারণে শ্রীনগর টু লে আসার যে প্ল্যানটা সেটা ক্যান্সেল করতে হয়েছে। আর এখন সেই জন্য পুরোপুরি উল্টো পথে, মানে মানালি দিয়ে লে যাওয়া হচ্ছে। দেখা যাক, জার্নিটা খুবই কষ্টের হবে, তবে কিভাবে পৌঁছোই আশা করি যদি ভালো হয় খুব ভালো। আপাতত আছি একটা চণ্ডীগড় ঢোকার আগে একটা ধাবাতে। জার্নির এই পর্বে মানালি যাওয়ার জন্য আমরা যখন যাচ্ছি, দুপাশে পাহাড় আর পাশ দিয়ে বয়ে চলা সুন্দর নদী আমাদের মন ভালো করে দিচ্ছিল। যদিও আমরা যথেষ্ট টায়ার্ড ছিলাম। কখন পৌঁছবো, কালকে থেকে জার্নি চলছে। এই একটা মাত্র পর্ব মিটল। সেই রাত্রি 2টো থেকে বেরিয়েছি পাঞ্জাব থেকে আমাদের মানালি আসা, তার আগে কুলু হয়ে বিশাল অনেকক্ষণ জার্নি। সন্ধ্যে 6টায় পৌঁছলাম। প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা জার্নি করে দিল্লি থেকে মানালি অবধি। এইবার তো আসল জার্নি শুরু কালকে। ডে 2 মানালিতে সকালে ঘুমটা ভাঙলো চারিদিকে পাহাড় দেখে। আজকেই তো প্রথম যাত্রা শুরু। আজকে যাব জিসপার অবধি। লে যাত্রা করার মানালি থেকে এই প্রথম দিনে ঘুম ভেঙে সকালে চারিদিকে এই পাহাড় আর মানালির ওই পাহাড়ের উপরে সাদা বরফ দেখে সত্যি মনটা খুব ভালো লাগছে। দেখা যাক এবার বাকি জার্নিটা কেমন হয়।
যেটুকু গাছ দেখতে পাচ্ছি সেই গাছ কিন্তু লেতে পৌঁছে গেলে একদমই দেখতে পাবো না। আর সেই জন্যই উচ্চতাজনিত সমস্যা বা অক্সিজেনের অভাব সব কিছু মিলেমিশে অনেক কিছুই আগামী সময়ে আসতে চলেছে। তাই আপাতত চারিদিকে এই সবুজ গাছপালা দেখে মন জুড়িয়ে নেওয়া। রোটাং পাসের বদলে এখন এই অটল টানেল হয়ে রাস্তাটা অনেক সুবিধে হয়ে গেছে এবং আমরা প্রায় সেই 9 কিলোমিটার অটল টানেল আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এই সেই অটল টানেল, প্রায় 9 কিলোমিটার লম্বা এই বিশাল টানেল যেতে কিন্তু একটা সুন্দর অভিজ্ঞতা হলো আমাদের। প্রায় লম্বা 9 কিলোমিটার এই বিশাল টানেল, অটল টানেল, আর এইটা পাস করার জন্য আমাদের কিন্তু রোটাং পাস যাওয়া হলো না। সিমলা থেকে লে যাওয়ার পথে এখন রোটাং পাস পার হয়ে এই অটল টানেল পার হয়ে বাইরে কিছুটা ছবি তোলার জন্য দাঁড়ানো। চারিদিকে সাদা, দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বরফ, কিন্তু এখন আমরা ওই টপে পৌঁছাবো। এখন জাস্ট এই অটল টানেলের বাইরে। প্রচন্ড বাতাস দিচ্ছে। এখনো আমরা লেতে পৌঁছানোর অনেক বাকি। হিমাচল প্রদেশে এই অবস্থা। এই পর্বে চন্দ্রভাগা নদীর উৎপত্তিস্থল আমরা দেখব। চন্দ্র এবং ভাগা দুটো অংশ যেখানে মিলেছে সেখানে নেমে গিয়ে আমরা কিন্তু ছবি টবি তুললাম। তো এখন হিমাচলে আছি, লাদাখ জার্নি চলছে। লাদাখের তো জার্নিটাই আসল, বাকিটা তো ওখানে গিয়ে দেখতে পাবো। পাশ দিয়ে বয়ে চলা জেনব নদী আর উপরে পাহাড়, বরফে ঢাকা, নীল আকাশ, সাদা মেঘ, সব কিছু মিলিয়ে সুন্দর অভিজ্ঞতা।
मेरा दिल पहाड़ों में खो गए, मेरा दिल ওইদিকে ভাগা নদী আর এইদিকে চন্দ্র নদী, চন্দ্র আর ভাগা মিলে একসাথে চন্দ্রভাগা অ্যাকর্ডিং টু ড্রাইভার। এবারে ক্রস চেকিং হয়নি, কিন্তু এই দুটো নদী মিলনস্থল, এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। অন করে ছিলাম জিসপাতে পৌঁছে আমরা আছি চেনাব নদীর ধারে। সত্যি খুব ভালো লাগছে। এই নদীর ধারে আমরা হোটেল পেয়েছি, আর হোটেলের সামনে নদীর ধারে ঘুরতে এসে বিকেলবেলাটা সুন্দর কেটে যাচ্ছে। এতটা জার্নি যে ধকল গেছে, তা প্রথম রাত্রে মানালিতে কিছুটা কমলে আবার সেখান থেকে জিসপাত নাইট স্টে হওয়ায় এখনও লে যাওয়া কিছুটা বাকি থাকলেও আমরা মাঝ রাস্তায় এখানে এসে একদম জিরিয়ে নিয়ে ফ্রেশ হয়ে যাচ্ছে। সামনে সুন্দর পাহাড়, পাশ দিয়ে বয়ে চলা নদী, তাই সবাই এখানে ছবি তুলছে, এনজয় করছে।
থেকে লে যাওয়ার পথে এই সেই নৈসর্গিক দৃশ্য, দু পাশে সাদা বরফ আর একদম তার মধ্য দিয়ে পথ কেটে এগিয়ে চলা গাড়ি, ডান দিকে গভীর খাত আর বাম দিকে ঝুলে থাকা পাহাড়ের উপরে বরফের চাদর, সব কিছু মিলিয়ে দারুণ। এইভাবেই তো আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম সেই বারালাচালা পাশে। 16,000 ফুট উচ্চতা সম্পন্ন এই বারালাচালা পাস আমার দেখা প্রথম কোনো হাই অল্টিটিউড এলাকা। এরপরে আমরা খারদুংলা গিয়েছি এবং অন্যান্য অনেকগুলো পাস গিয়েছি, কিন্তু এই জার্নির প্রথম পার্ট কিন্তু এইটা। বারালাচালা পাস বেরিয়ে এসে এখন একটা জায়গায় ছবি তুলতে দাঁড়িয়েছি, সেখানে এতটাই উচ্চতা 16,000 ফিট, কথা বলা তো দূরের কথা, দাঁড়াতেই পারছিলাম না বেশিক্ষণ সময়ের জন্য। তো এখানে একটা সুন্দর জায়গা দেখে আমরা ছবি তোলার জন্য দাঁড়িয়েছি। দেখতেই পাচ্ছেন ওই সাইডটা, দেখিয়ে দাও। আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে এইখানে ছবি তুলতে, পুরোটা নরম বরফ, যদিও এই বরফের জুতো না হওয়ার জন্য সেখানে তো দাঁড়াতেই পারছিলাম না। এখানে তো হ্যাঁ, এখানে বসা বেশ নরম বরফ আছে। সবসময় কর্পূর শুকে কোনো রকমে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি। শ্বাস ফুললে হ্যাঁ, তো এখানে অক্সিজেনের অভাব খুবই আছে। কালকে ওষুধ খেয়েছিলাম, দেখা যাক। আমার সাথে আছে, নাম বলে দাও। আমার নাম অর্ণেশ পান্ডা। কেমন এনজয় হচ্ছে? দারুণ, একদম সব জায়গায় একদম সাদা সাদা, একদম দারুণ সাদা লাগছে। সাদা কালা কালা, আর দূরে দূরে ওই যে বাজে বাজে কালা কালা, দারুণ লাগছে একদম পুরো। মানে আমরা কিন্তু মানে এটা বলে বোঝানো যাবে না, এখানে এসে মানে এখানে এসে একটু কষ্ট এক্সপেরিয়েন্স হচ্ছে। করতে হবে। কিন্তু বারালাচালাতে যেরকম কষ্ট হচ্ছিল, এখানটা অনেকটা ঠিকঠাক। হ্যাঁ, এখনো 3টে পাস আছে, তারপরে আমরা লেতে পৌঁছাবো। একদম এখনো হিমাচলে আছি। এখানে ঠিক এসে আছে। এক্সপেরিয়েন্স করতে হবে, বলে বোঝানো যাবে না। হ্যাঁ, দেখা যাক। এখন হিমাচল প্রদেশ পেরিয়ে এইমাত্র লেতে এসে পৌঁছে গেছি। মানে লের বর্ডারে, ওই পাশটা হিমাচল আর এ পাশটা লে। প্রচুর বাতাস দিচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু এখানে আমরা সবাই দাঁড়ালাম আমাদের গাড়ি এখানে পার্ক করে কিছুটা টিফিন করে নেওয়ার জন্য। তো এরপর থেকে নেটওয়ার্ক থাকবে না নর্মাল প্রিপেড সিমের। ওইদিকে হিমাচল, এতক্ষণ যা যা দেখলাম তাতেই মন ভরে গেছে হিমাচলে। আর এরপর আসল যে লাদাখের জার্নি শুরু। এইভাবে অনেক জার্নি করে শেষ অবধি লেতে পৌঁছানো, বাকি অংশ পরের পর্বে। লেতে পৌঁছে আমাদের হোটেল গ্লেসিয়ার ভিউ থেকে আজকে বেরিয়ে পড়া লের সাইট সিনের উদ্দেশ্যে। আজকে দেখব অনেকগুলো মনেস্ট্রি এবং সবথেকে আকর্ষণীয় 3 ইডিয়টসের সেই স্কুল। এটা আমাদের 3rd দিন, মানে লেতে ফার্স্ট দিন। তো আজকে সকালে শুরু হচ্ছে লের ফার্স্ট জার্নি। অনেক কষ্ট করে কালকে লেতে পৌঁছালাম জিসপাত থেকে। এবার দেখা যাক বাকিটা কেমন যায়। প্রথমেই আমরা এগিয়ে চলেছি থিকসে মনেস্ট্রির দিকে। এখানে রয়েছে বুদ্ধের মূর্তি, তার সাথে সাথে
অনেকগুলো পুরনো ম্যানুস্ক্রিপ্ট। আকাশ একদম নীল আর পরিষ্কার আবহাওয়া, সব কিছু মিলিয়ে আমরা ধীরে সুস্থে পৌঁছে গেলাম অনেকগুলো সিঁড়ি ভেঙে এই মনাস্ট্রিতে। সব জায়গাতেই আছে এন্ট্রি টিকিট। চারিদিকের রঙগুলো কি অদ্ভুত, দেখুন কত সুন্দর, কত মিষ্টি। কিন্তু অজান্তেই সেদিন আমার জামার কালারের সাথে রঙটা অনেকটা মিলে গিয়েছিল। ঝকঝকে তকতকে চারিদিক আর খুব সুন্দর করে সাজানো রঙের কাজ। আর ভেতরটা ঢুকে পড়তে পারলে একেবারে শান্ত পরিবেশ। কিছু কিছু জায়গায় ছবি তোলা বারণ ছিল, তাই সব কিছু তুলতে পারিনি। এই ভেতরটা এক অদ্ভুত সুন্দর শান্ত পরিবেশ। বুদ্ধের মূর্তি ছাড়াও ভেতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং তাদের অসাধারণ সুন্দর সব কারুকার্য। এখন এসে গেছি সেই 3 ইডিয়টস সিনেমার খ্যাত বিখ্যাত জায়গা। এই জায়গাটা মনে পড়ছে, এই দেওয়ালটা, এখানেই সেই কারেন্টের শক দিয়ে শিক্ষা দিয়েছিল এক বিশেষ সময়। এটাই অরিজিনাল স্কুল, এখানে আমাদের যাওয়া মানা। আর কিছু রয়েছে শোপিস ওই সিনেমা সংক্রান্ত। আর এখানে ছবি তুলতে গেলে কোনো এন্ট্রি ফি নেই। এখন আছি সে প্যালেসে। অনেক পুরনো প্যালেস, কিন্তু এখন সেটাকে মনাস্ট্রিতে রূপান্তরিত করা হয়েছে। চারিদিকে পাহাড় আর মাঝখানে খুব শান্ত পরিবেশে এই প্যালেস দেখে চোখ জুড়িয়ে যাবে। এখানেও এন্ট্রি টিকিট আছে। আর ধীরে সুস্থে এই প্যালেসের যে মূল টেম্পল, তো সেই এলাকায় প্রবেশ করা। এখানে আসার পর ক্যামেরাটা একটু গ্লিচ করছিল, কেন জানি না। আর এই দেখুন শান্ত বুদ্ধ মূর্তি, আর যেমন সমস্ত মনাস্ট্রিতে থাকে সেই সব কিছু মিলিয়ে ওই জায়গায় পৌঁছে পুরো লে শহরটা যখন উপর থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। এটা লে প্যালেস। লের কোনো রাজার আমলে এই প্যালেস তৈরি। রাজস্থানে এত প্যালেস ঘুরেছি, তারপর আর প্যালেসের প্রতি ইন্টারেস্ট কমেই গেছে, বাট এসেছি তখন যেতেই হবে। এই দেখুন ফ্রেস্কোর কাজ। এখানে ভেতরে অনেক পুরনো আসবাবপত্র আর সাথে সাথে অনেক পেন্টিংও চোখে পড়েছিল।
এই প্যালেস থেকে পুরো লে শহরটাকে সুন্দর দেখা যাচ্ছে। ওই যে এন্ট্রি পয়েন্ট, আর সামনে সারি সারি বাড়ি। লে প্যালেসের একেবারে সবার উপরে আছি। এটা 9th ফ্লোর। ছোট ছোট সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কখন 9 নম্বর তলায় চলে এসেছি। আর ওই নিচে 5, 6, 7। তো এই লে প্যালেসের চারদিক থেকে ভিউটা খুব সুন্দর, কারণ চারদিক থেকে প্রচুর, পুরো লে শহরটা, প্রচুর ঘরবাড়ি দেখা যাচ্ছে আর লে শহরটাকে দেখা যাচ্ছে। হাওয়া দিচ্ছে খুব, কিন্তু সব কিছু মিলিয়ে অসাধারণ। এখন চলেছি শান্তিস্তূপের দিকে। এই শান্তিস্তূপ চারিদিকে পরিক্রমা করে সবার মন শান্ত হয়ে যায়। বুদ্ধমূর্তি আর অসাধারণ সুন্দর সব কারুকার্য, কি সূক্ষ্ম কাজ দেখেছেন। এর চারদিকে পরিক্রমা করতে একটি ধর্মীয় রিচুয়াল রয়েছে। আর এই সমস্ত মূর্তির ছবি দেখতে দেখতে চারদিকে পাহাড় ঘেরা এলাকা, বিকেল গড়িয়ে সন্ধে হতে যাচ্ছে। আস্তে আস্তে আমরা প্রেয়ার হলে প্রবেশ করলাম। এখানে একদম সবকিছু শান্ত। এখন এসেছি একটি ওয়ার মেমোরিয়ালে। এই হল অফ ফেম খুব বিখ্যাত একটি জায়গা। এখানে হয় লাইট এবং সাউন্ড শো, যেটা দেখতে আমরা ভেতরে যাব। আর এখানে পুরো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে রক্ত গরম হয়ে যাবার ব্যাপার। কিন্তু এখানে ভিডিও করা বারণ ছিল, তাই শো শুরু হয়ে যাওয়ার পর ক্যামেরা বন্ধ রাখতে হয়েছিল। এই যে পর্দা আর সামনে যা কিছু দেখছেন সবটা জুড়েই হয়েছিল সুন্দর লেজার শো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্র। লাদাখ ভ্রমণের এই পর্বে রয়েছে হুন্ডাট কোল্ড ডেজার্ট আর দীক্ষিত মনেস্ট্রি। লাদাখ জার্নির আজকে সেই প্রতীক্ষিত দিন। আজকে খারদুংলা যাওয়ার জন্য বেরিয়ে পড়া। চারিদিকে রুক্ষ শুষ্ক রাস্তা আর পাহাড়ের উপর থেকে পড়ে যাওয়া এত এত পাথর। এই ল্যান্ডস্লাইড দেখে কিন্তু সত্যি ভয় হচ্ছিল, যদিও এটা অনেক আগের। আর পুরো রাস্তা জুড়ে দেখতেই পাচ্ছেন যে এত বাইকারদের ভিড়। তাদের পাশ কাটিয়ে কোনোভাবে আমাদের গাড়ি এগিয়ে চলতে থাকলো। অনেকটা পাহাড়ি পথ পেরোনোর পর অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই খারদুংলা। 17,982 ফিট।
এত উচ্চতায় ওঠার এক্সাইটমেন্টই আলাদা। খারদুংলার যে নাম শুনেছিলাম সেই অর্থে খারদুংলা কিন্তু কিছুই নয়, প্রচুর গাড়ির ভিড়। তাই খারদুংলা পেরিয়ে আমরা একটা ভালো জায়গা দেখে দাঁড়ালাম ছবি তোলার জন্য। খারদুংলা প্রচণ্ড নোংরা, আর একটা ফলকের সামনে ছবি তোলার জন্য প্রচুর মানুষের ভিড়। তো লাইন দিয়ে বলতে গেলে একদম লড়াই করে আমরা ছবিটা পেয়েছি। তো তারপর খুব সুন্দর এরিয়া, এইখানে সবাই দাঁড়িয়েছি এখানেই ছবি তোলার জন্য। খারদুংলার ভিড় পেরিয়ে এখানে একটা ভালো জায়গা দেখে প্রচুর ছবি সবাই তুললো, সবাই খুব খুশি। এখানটা কেমন লাগলো? খুবই ভালো। খারদুংলা থেকে যতটা হতাশ হয়েছি, খারদুংলা টপ থেকে নিচের দিকে নেমে আরও খুব একটা ভালোই লাগবে। এটাই প্রেফার করবেন সবাই? সবাই আমার মনে হয় খারদুংলা টপে সেরকম কিছুই নেই, লোকের ফটো তোলার জায়গার জন্য ওই পোজ দেওয়া ছাড়া। বুঝতেই পারছেন সবাই খারদুংলা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড। তো জায়গাটার যতটা নাম সেই তুলনায় কিছুই নয়। আমাদের রোদ ছিল বলে কষ্ট কম হয়েছে, কিন্তু আমাদের সাথে ছিলেন ডাক্তার কৌশিক মাঝি, তো উনিও বললেন। কিন্তু তারপর এই জায়গাটা এসে ছবি তুলে সবার মন ভরে গেছে। এখন আমরা আছি লে থেকে যাচ্ছি নুব্রা ভ্যালি। নুব্রাতে এসে গেছি, আর নুব্রাতে এসেই এই টেন্ট, এতগুলো টেন্ট রয়েছে, তার মধ্যে এই টেন্টে আমি আছি।
এখন চলেছি হুন্ডারের পথে। হুন্ডার হলো ভারতের একমাত্র কোল্ড ডেজার্ট। এখানের বিশেষত্ব হলো এখানে পাওয়া যায় ডাবল হাম্প ক্যামেল, অর্থাৎ দুটো কুঁজওয়ালা উট, আর তাছাড়া অন্যান্য অ্যাডভেঞ্চার রাইডও আছে। হুন্ডারে এখন হুন্ডার ডেজার্ট, যেটা কিনা ব্যাকটেরিয়ান ক্যামেলের জন্য বিখ্যাত। বলো এখানে ক্যামেলের কি বিশেষত্ব আছে? এখানে ক্যামেলের দুটো হাম্প আছে, আর একদম পুরো বাইরে পুরো একদম ঢাকার মতো লিপের মতো হচ্ছে, একদম পুরো ফারে ভর্তি পুরো, আর সেটা দারুণ লাগছে। হাউসফুল 5 এটা। এই সেই ব্যাকটেরিয়ান ক্যামেল যার দুটো কুঁজ আছে, ভারতের একমাত্র এইখানেই এটা দেখা যায়। এখন আছি হুন্ডারে, হুন্ডার কোল্ড ডেজার্ট। এই শীতল মরুভূমি অঞ্চলের বিশেষত্ব হচ্ছে এই উট। মরুভূমিতে এখন শীতল মরুভূমি, এখানে এটিভি রাইড আছে, এখানে ডবল কুঁজের যে উট সে ব্যাকটেরিয়ান ক্যামেলের রাইড আছে। আর কিছু না করতে চাইলে এইভাবে উট দেখা আর বালির মধ্য দিয়ে হেঁটে যাওয়া। दिल पहाड़ों में डे 7 আজ যাচ্ছি দীক্ষিত মনেস্ট্রি দেখতে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়া, আর এখন গাড়িতে দূরে দেখা যাচ্ছে 106 ফিটের উঁচু সেই মূর্তি, যেটা দেখার জন্য বেরিয়ে পড়ার। এখান থেকে আমরা যাব প্যাংগং লেক। আজ থেকে 10-12 বছর আগে পুরো নৌকাবাসী এই মূর্তিটি তৈরি করে। এটাকে বলা হচ্ছে ফিউচার বুদ্ধা, 106 ফুট লম্বা। দেখা যাক কেমন।
এই হলো ফিউচার বুদ্ধা, যার মূর্তি এই উপরে 106 ফুট। বেশি দিন নয়, এলাকার মানুষই তৈরি করেছে বলে শুনলাম 10-15 বছর আগে। তো এটা একটা বিখ্যাত টুরিস্ট স্পট। উপর থেকে রোদ আসার কারণে ছবি নিতে কিছুটা প্রবলেম হচ্ছে, বাকিটা তো সবাই দেখতেই পাচ্ছে। সকালে বেরোচ্ছি এই হুন্ডার থেকে তুরতুকের উদ্দেশ্যে, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম, চারিদিকে ধুলোর ঝড় উঠেছে, বলা ভালো বালির ঝড়। দূরে যে পাহাড়গুলো দেখুন সাদা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে, আকাশে একটু মেঘও আছে। এখানে সাধারণত বৃষ্টি হয় না, কিন্তু আজকে হয়েছে, দেখা যাক কি হয়। এখন যাচ্ছি তুরতুক ভিলেজে, যেটা ভারতের সবচেয়ে শেষ প্রান্তের গ্রাম। 1971-এর আগে এটা পাকিস্তানের অন্তর্গত ছিল, এখন ইন্ডিয়ার অংশ। তুরতুক ভিলেজ যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আমরা যখন নুব্রা থেকে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, চারিদিকটা খুব সুন্দর লাগছিল। এটা তো একটা ভ্যালি এরিয়া। রাস্তা দিয়ে সারি সারি চলে যাচ্ছে এই সমস্ত বাইকারদের ভিড়, তাদের লাইন, আর আমরাও চলেছি। কি সুন্দর লাগছে, তাই না? নুব্রা থেকে এই তুরতুক যাওয়ার পথে চোখে পড়বে অনেকগুলো ব্রিজ। ব্রিজগুলো খুব সুন্দর। এটা সায়ক নদীর যে রিভার ভিউ পয়েন্ট, ওই দূরে সায়ক নদী দেখা যাচ্ছে, পুরো সায়ক নদীটা। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে এখানে ভিডিও করার, সেলফি তোলা, দাঁড়ানো, প্রচুর বাতাস দিচ্ছে। এটা সায়ক নদীর রিভার ভিউ পয়েন্ট, तो सब कुछ देखा जाते। कैसे लग रहा है भैया, बोल दो कैसे? बहुत अच्छा लग रहा है, हमारा भाई है, बहुत प्यारा भाई मिला हमारे को। काल के देखा हुए वही हुन्नरे इनके साथ मिले थे, देखा हुआ था, पंजाब से आ रहा है। बहुत अच्छा है, हमारा भाई वेस्ट बंगाल से आया है। वेस्ट बंगाल और पंजाब इकट्ठा हो गया। पंजाब भी देख लिया भाई, चलो एंजॉय एंजॉय। এই যে ব্রিজটা দেখছেন, এখানে কিন্তু এক এক করে গাড়ি যাবে, অর্থাৎ একটি গাড়ি যাওয়ার সময় বাকি সমস্ত গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকবে। তারপর সেই গাড়ি চলে গেলে একটা ব্রিজ দিয়ে একটি গাড়ি যাওয়ার পর পরের গাড়িটি যাবে। সম্ভবত এই যে লোড নিতে না পারার কারণে এই ব্যবস্থা।
ল্যান্ডস্লাইড এরিয়া। এখানে পাথরের তলা থেকে একটু ধুলো সরে গেলেই বাতাস দিলে উপর থেকে পাথরগুলো পড়ে যায় এবং নিচে পাথর জুড়েই পাশে কিন্তু সবসময় সঙ্গতে দেয় এই উপর থেকেই পড়েছে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি এই এলাকা থেকে নেমে যেতে হবে। নোবরা থেকে আমরা যখন থাং এই সমস্ত গ্রামগুলো দেখতে বেরিয়ে পড়লাম, বারবার এরকম ব্রিজ আর ব্রিজের সাথে সায়ক নদী। চারিদিকে রুক্ষ শুষ্ক পরিবেশের মাঝে এই সায়ক নদী বা তার জল কিন্তু জীবনের প্রমাণ দেয়। একটা ফলক চলে গেল, তাতে লেখা আছে আমরা থাং ভিলেজ থেকে 2 কিলোমিটার দূরে আছি। ভারতের এই প্রান্তের সব থেকে শেষ প্রান্তের যে গ্রাম, এবং যা কিনা একসময় পাকিস্তান অকুপায়েড ছিল। এই যে আমার পেছনে যে পাহাড়টা, এটা কিন্তু পাকিস্তানের আন্ডারে। এখানে একটা জায়গায় লেখাও দেখলাম যে ইউ আর আন্ডার এনিমি সার্ভিলেন্স। আমরা কিন্তু পাকিস্তানি আর্মি সার্ভিলেন্সের মধ্যেই আছি। আর এই সাইডে যখন আমরা এই দিকে যাচ্ছি, এই যে পাহাড় আর তার ওই পারে একটা লাইন অফ কন্ট্রোল আছে। সেই লাইন অফ কন্ট্রোলের ছবি আমরা একটু আগে ভিডিওতে দেখিয়েছি। তো সত্যি অন্যরকম লাগছে, যেটা একসময় পাকিস্তানের আন্ডারে ছিল এখন কিন্তু ইন্ডিয়ার মধ্যেই। দূরে নদী, আর ওই দূরে নদীর ওপারে যে রাস্তা দেখা যাচ্ছে এটা কিন্তু পাকিস্তান আর্মির জন্য বানানো। আমি জুম করে দেখাবো, এইরকম একটা জায়গায় একটা ব্ল্যাক দাগ দেখতে পাওয়া যাচ্ছে। ওই পাহাড়ই কিন্তু পাকিস্তানের আন্ডারে, এবং ওই রাস্তাটাও তাই। তো এটা ভারতের একেবারে শেষ প্রান্ত। এখানে এত টুরিস্ট এটাই দেখতে আসে, শেষ গ্রাম। ওই যে লম্বা দাগটা দেখতে পাচ্ছেন, তার নিচে ছোট ছোট ঘরগুলো, ওটা হচ্ছে ইন্ডিয়ান লাস্ট বাংকার। ওখানে আছে চৌকি, তার ওপারটা পাকিস্তান। এটা অ্যাপ্রিকট, এখানকার স্পেশাল ফুড। অ্যাপ্রিকট টেস্ট করছি। আছি ভারতের একেবারে শেষ প্রান্তের গ্রামে, ওইদিকে পাকিস্তান বর্ডার, আর পেছনে আমাদের ইন্ডিয়ান পতাকা, তার সাথে অ্যাপ্রিকট, সব মিলিয়ে দারুণ। হচ্ছে ইন্ডিয়ার রোম্যান্স ল্যান্ড। আচ্ছা, ইন্ডিয়ার ওই দিকটা, এবার ওই নদীর ওপার একেবারে উঁচুতে এখানে ইন্ডিয়ান বাংকার আছে। দেখো যদি আস্তে আস্তে উপরে দেখা যায়, একেবারে উপরে সেখানেও আছে ইন্ডিয়ান বাংকার। এগুলো আর্মিদের বাংকার, পাকিস্তানের উপর নজর রাখার জন্য। এখানে দূরবীন ভাড়ায় পাওয়া যায়, আর তাই দিয়ে দেখে নেওয়া দুই পাশে দুই পাহাড়ে সেনাদের ছাউনি, তাদের বাংকারগুলো। থাং গ্রাম দেখা শেষ, এবার আমরা যাব তুর্তু গ্রামের দিকে। তুর্তুক ভিলে যাওয়ার পথে
এখন প্রচুর জাম, এত গাড়ির জাম, সেই কারণে হেঁটেই উঠতে হচ্ছে। জলের প্রচণ্ড শব্দ, তো রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা সুন্দর ঝর্ণা। যাওয়ার পথে সেই নদী আর এই ব্রিজের উপর দিয়ে আমরা ছবির মতো সাজানো গ্রাম তুর্তুক। দেখতে দেখতে এখানে আমরা এগিয়ে যাচ্ছি, জানি না এরপরে কি আছে, তবে এখানে সামনে একটা মিউজিয়াম আছে শুনেছি। চাষবাস হচ্ছে পাহাড়ের গ্রামের মধ্যে, তার ওই মাটিতেই অনেক রকমের ফসল ফলছে, অনেক হোমস্টে আছে, সব কিছু মিলিয়ে ছবির মতো সুন্দর। গ্রামের এই প্রকৃতি দেখতে দেখতে চোখে পড়ল একটি ছোট্ট মিউজিয়াম, আর সেখানেই কথা বলে নিলাম একজনের সাথে। स्पेशलिटी क्या है ये? स्पेशलिटी इसलिए है क्योंकि यहाँ पे ना सर 1971 से पहले तो पाकिस्तान के हिस्से में हाँ 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 पाकिस्तान के बल्तिस्तान जो ये डिस्ट्रिक्ट है उसके अंदर आते थे। यहाँ पर तो बाल्टिक कल्चर ही चलता है ना? हाँ जी सर। हाँ। 1971 के बाद तुर्तुक इंडियन आर्मी ने कैप्चर किया था 4 गाँव, तुर्तुक, टक्शीथांग और चुलुंगा। ये इंडियन आर्मी ने कैप्चर किए थे, तब से हम इंडिया में हैं। तो इसलिए टूरिस्ट आते हैं ताकि यहाँ के कल्चर लैंग्वेजेस डिफरेंट है इंडिया में। इंडिया में बस यही 4 गांव हैं जो लैंग्वेज और कल्चर डिफरेंस है। और ये क्या क्या है चीज है, क्या क्या बताए? ये सब हमारे यहाँ की ट्रेडिशनल ड्रेसेस है जो हम शादी फेस्टिवल में पहनते हैं। ये शीप के वूल से बना हुआ शॉल है जो यहाँ लेडीज और जेंट्स दोनों पहनते हैं, और ये ट्रेडिशनल कोट है, ये भी शीप के वूल से बनते हैं। शीप के वूल से। और ये सब यहाँ पर पोलो गेम खेलते हैं, तो उसके लिए इंस्ट्रूमेंट। अच्छा 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 हाँ पोलो गेम। पोलो गेम हम हॉर्स के ऊपर। हाँ 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 पोलो गेम हम अभी भी खेलते हैं। 21 मार्च को फेस्टिवल भी मनाए जाते हैं पोलो गेम के लिए। कहाँ? यहाँ पर भी? यहाँ सामने ग्राउंड है क्या? हाँ जी सर ग्राउंड है। और ये क्या है? सब फार्मिंग के लिए यूज होता है। लोकल लैंग्वेज क्या है? 130 आवर्स। और ये सामान घूम सकते? सर ये पुराना टाइम पे किचन ऐसे ही होता था, और ये जो सारे यूटेंसिल्स ये उस टाइम पे यूज होते थे। तो उस टाइम पे ज्यादातर पत्थर का यूज होते थे, लकड़ी का होता था और कॉपर का होते थे। कॉपर ज्यादातर गेस्ट के लिए यूज करता था, कॉपर के बाउल्स, प्लेट्स वगैरह गेस्ट के लिए यूज होते थे। और लकड़ी का ऐसे ही कप बनाते थे, लकड़ी का कप, ये चम्मच वगैरह बनाते थे, मिक्सर बनाते थे लकड़ी का। और पत्थर स्टोन का ये पॉट बनाते थे, स्टोन पॉट, पेन बनाते थे, स्टोन का तवा भी बनाते थे। उस टाइम पे ये स्टोन पॉट जो है प्रेशर कुकर की तरह यूज होता था। हाँ जी। और ये सलाद का डांस हम ठीक हो रहा, मतलब आप सब ठीक हो? अच्छा डांस हम ठीक हो रहा, अभी तक उसका पता नहीं है। मिल जाएगा बाद में, अभी तो थोड़ा डेवलपमेंट चाहिए, जरूरत डेवलपमेंट किया, थोड़ा स्पीड में होना चाहिए। हाँ जी। आप लोग को बहुत सारे तकलीफ है। हाँ जी। अभी तो वही चाहिए ना, डेवलपमेंट चाहिए। हाँ सर। आपको लोगों को तफसील चाहिए। हाँ है
एक्चुअली सब बस प्राइमरी हेल्थ सेंटर है। हाँ, जरूरत पड़े तो कहाँ ले जाना पड़ता है? हम नोबरा डिस्ट्रिक्ट जाते हैं, ले जाते हैं। हाँ जी सर, लेकिन यहाँ पर डॉक्टर्स हैं, मतलब पीरियडिक भी है, बच्चों के लिए भी डॉक्टर है, गायनिकोलॉजिस्ट भी है और फिजिशियन भी है। सब कुछ मिल जाता है? हाँ सर, 5000 से आगे 5000 हो गए। हाँ जी सर। तो यहाँ पे इस बार चुनाव हुआ है? इस बार नहीं सर, पिछले साल हुए थे, काउंसलर हुआ हमारे गांव से। ये लोकसभा का चुनाव नहीं हुआ? पार्लियामेंट का चुनाव? पार्लियामेंट लद्दाख के लिए हुए हैं सर। अच्छा। हाँ जी, पूरा लेह डिस्ट्रिक्ट और कारगिल डिस्ट्रिक्ट में अलग अलग हुआ है। अच्छा। तो आप लोग चुनाव में पार्टिसिपेट नहीं नहीं लिया? इस साल नहीं लिया सर, पिछले साल लिए थे। हमारा काउंसलर है हमारे इसी गाँव का। अच्छा। आपका वोटर कार्ड, आईडी कार्ड है? आधार कार्ड? हाँ जी सर, सब। ठीक है। ওনার সাথে কথা বলার পর আরেকবার ভালো করে দেখে নিলাম বাড়ির সব কিছু। এই বাড়িটি একটি ছোট্ট মিউজিয়াম বলতে পারেন। এখানে রয়েছে ওনাদের ব্যবহৃত জিনিস। বাল্টিক কালচারের সঙ্গে পরিচয় হওয়ার জন্য এই ঘরটি কিন্তু ভিজিট করাই যায়। তুর্তুক গ্রাম দেখা শেষ, এবার যাব ফেরার পথে সিয়াচেন ওয়ার মেমোরিয়ালে। এটা হচ্ছে সায়ক ওয়ার মেমোরিয়াল, সায়ক ভ্যালি, লাদাখ। সিয়াচেনের যে সৈন্যদের লড়াই, তাদের জীবনযাত্রা এবং একটা ওয়ার মেমোরিয়াল আছে। চলুন দেখা যাক পুরোটা। লাদাখ ভ্রমণের এই পর্বে আমরা চলেছি প্যাংগং লেকের উদ্দেশ্যে। প্যাংগং লেক ভারতের 25% মাত্র রয়েছে, সম্পূর্ণ দৈর্ঘ্যের মাত্র 25% ভারতে, আর বাকিটা চীনে। আর এই প্যাংগং লেক দেখতে যাওয়ার পথে সবসময় সঙ্গী থাকলো সায়ক নদী। প্যাংগং যাওয়ার যে জার্নিটা নুব্রা থেকে, তা যাওয়ার যে পুরো রাস্তাটাই কিন্তু খুব সুন্দর। আর দুই দিকে নদীর স্রোত দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলল। দেখতেই পাচ্ছেন কত জ্যাম, আর অনেকটা রাস্তা অফ রোডিং। এই লাদাখ কেন মানুষ এত বাইক রাইড করে সেটা বুঝতে হলে এই ভিডিওটা দেখুন। অনেক জায়গায় জলের উপর দিয়ে যাওয়া, আর সমস্ত জায়গাতে কোথাও খুব ভালো রাস্তা আর কোথাও রয়েছে এরকম অফ রোডিং।
প্যাংগং যাওয়ার পথে দীক্ষিত মনাস্ট্রি থেকে ফিরে আবার প্যাংগংয়ের রাস্তায় খুব অফরোডিং। তো ওইটা পেরিয়ে আসার পর আবার একটু সায়ক নদীর ধারে নেমে ছবি তুলে নেওয়া। সবাই মিলে নেমেছে, ছবি তুলছে। তো আজকে তো নুব্রা বিদায় জানানো, দেখা যাক যেতে যেতে বাকি পথটা কেমন হয়। লাদাখ যাওয়ার পথে এইভাবে সায়ক নদীর ধারে কোথাও একটু ভালো জায়গা দেখে বারবার দাঁড়িয়ে পড়া ছবি তোলার জন্য। যাচ্ছি আমরা সেই বহুর আকাঙ্ক্ষিত যে প্যাংগং লেক দেখার জন্য বারবার ছুটে আসা মানুষের এই লাদাখে, যা কিনা ওই 3 ইডিয়ট সিনেমার লাস্ট সিনের সেই বিখ্যাত দৃশ্য, যেখানে আমির খানের সাথে দেখা করতে এসেছিল হিরোইন সেই হলুদ স্কুটি চেপে। সেই জায়গা দেখার জন্য এত সুন্দর রাস্তা দিয়ে আমাদের বেরিয়ে পড়া। দুই পাশে ঝুলে থাকা পাহাড় আর তার মধ্য দিয়ে সুন্দর রাস্তা, কোথাও অফরোডিং, কোথাও বা এরকম ভয়ঙ্কর রাস্তা, সব কিছু মিলিয়ে এক অ্যাডভেঞ্চার রাইড। রাস্তাটা কি সুন্দর লাগছে না উপর থেকে, একেবারে ইউ শেপ, পাহাড়ের রাস্তা যেমন হয়। অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই প্যাংগং লেকে। প্যাংগং লেকের যাত্রা এখানেই শেষ হলো। আর এবার প্যাংগং লেকটা ঘুরে দেখা। এখানে নামা থেকেই বুঝতে পারলাম উচ্চতাজনিত সমস্যার থেকেও বেশি এখানকার বাতাস। এতটাই ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু তার ঊর্ধ্বে উঠে এই যে লেকের অপরূপ দৃশ্য। লেকের নাকি 7টা রং পাল্টে পাল্টে যায় এই সূর্যের আলো পড়লে, যখন বিকেল গড়িয়ে সন্ধে নামে। আমরা যেদিন গিয়েছিলাম তখন কিন্তু আকাশে মেঘ ছিল, আর সেই কারণেই প্রথমটা একটু হতাশই হয়েছিলাম। লেকের রং তো অতটা নীল নয় যেমন আমরা ছবিতে দেখি। সামনেই প্যাংগং লেক, আর এত বাতাস দিচ্ছে বাধ্য হয়ে এইরকম অবস্থা। এখানে রয়েছে সেই ছবি তোলার জন্য হলুদ স্কুটি, আর এই হলুদ স্কুটিতে চড়তে গেলে লাগে 50 টাকা ভাড়া। আর এখানেই সেই 3 ইডিয়টসের শেষ সিন শুটিং হয়েছিল, সেই শুটিং পয়েন্টে এখন আমরা। এই সেই জায়গা যেখানে
টুরিস্ট সিজন হওয়ায় এখানে কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো। চারিদিকে এত ভিড়, আর তার উপর দিয়ে ঘুরে বেড়ানো। সমুদ্রের ঢেউয়ের মতোই ঢেউ এসে পড়ছে প্যাংগং লেকে। প্যাংগং লেকে কিন্তু একবার জীবনে আসতেই হবে। তো 3 ইডিয়টসের সেই লাস্ট সিনটা মনে পড়ছে, যেখানে করিনা কাপুর স্কুটারে করে এসেছিল। সেই জায়গাটা দেখার জন্য এতদিনের এত অপেক্ষা, আর সব কিছু মিলিয়ে এখানে এসে এক স্বর্গের মতো অনুভূতি। এই ওয়েদারটাকে এনজয় করার জন্য একমাত্র উপায় এই লেকের ধারে হেঁটে বেড়ানো, আর তার সাথে কিছু ছবি, কিছু ভিডিও করে নেওয়া। এখানে আছে ইয়াক, তার উপরে উঠে ছবি তুলতে পারেন। আর এই স্কুটিগুলো তো রয়েছে, আর মেয়েদের জন্য রয়েছে সেই করিনা কাপুরের ড্রেস, যেটা ভাড়া করে আপনারা অনায়াসেই ওই স্কুটিতে চেপে ছবি তুলতে পারেন। লেকের ধারেই রয়েছে এই সমস্ত কটেজগুলো। যেটুকু বাকি ছিল সেটাও পূরণ। স্নোফল, হালকা হালকা স্নোফল হচ্ছে, ক্যামেরায় হয়তো আসছে না, কিন্তু প্যাংগংয়ে এসে এই স্নোফল হবে ভাবতে পারিনি এই মে মাসে। এখনও ছোটো ছোটো একেবারে তুলোর মতো উড়ে উড়ে আসছে স্নো। এখন দেখে নিচ্ছি সেই কাঠের কটেজ। লেকের ধারে রাত্রি কাটানোর জন্য অবশ্যই ভাড়া করে নিতে পারেন এই কটেজগুলো। এই কটেজে ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, একেবারে সুন্দর হোটেল রুমের মতো। বাথরুম সব কিছুই খুব সুন্দর। আর ঠান্ডা থেকে বেঁচে থাকার জন্য, ঠান্ডা থেকে কষ্ট কম হওয়ার জন্য বলা ভালো, এখানে কিন্তু মেঝেতে পুরোপুরি কার্পেট, আর বাথরুমেরটাও। মানালি কিংবা লেতেও এতটা কষ্ট হয়নি যেটা এই প্যাংগংয়ে হলো। এত প্রচণ্ড ঠান্ডা, রাত্রেবেলা বারবার ঘুম ভেঙে যাচ্ছে, রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে, আর উঠে ভাবছি এই বোধহয় অক্সিজেনের প্রবলেম হলো। এইসব মিলিয়ে
রাতটা অদ্ভুতভাবে কেটেছে। তো তারপর সকালে উঠে একটু বাইরে বসা, কিন্তু এখন লেকের রং একদম আলাদা, হয়তো মেঘের জন্য। যাই হোক, সব মিলিয়ে কালকের অভিজ্ঞতাটা একেবারে নতুন, কারণ এতটা ঠান্ডা আগে এক্সপিরিয়েন্স করিনি কখনো। আর ঠান্ডার চেয়ে বড় কথা, বারবারই যে ঘুম ভেঙে যাচ্ছে, এত জোরে বাতাস দিচ্ছে। পুরো ট্যুরটার মধ্যে এই প্যাংগং লেকের অভিজ্ঞতাটা সবচেয়ে মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। ফেরার সময় আরেকবার দেখে নেওয়া এই প্যাংগং লেকের আরেকটি অন্য অংশ। বাকি সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে সবাই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। লাদাখ জার্নির এই পর্বে আমরা ফিরছি প্যাংগং লেক থেকে আবার লেতে। এই লে যাওয়ার পথে পড়েছিল এই পুরো ট্যুরটার সব থেকে সুন্দর জায়গা এবং সব থেকে আনন্দ হয়েছিল যেখানে, তা হচ্ছে ছাংলা পাস। এই ছাংলা পাসের রাস্তাটা পুরোটাই চারদিকে এত তুষারপাত হয়েছে যে অসাধারণ। চাংলা পাস যাচ্ছি, একটু প্রবলেম হচ্ছে, এতটা উঁচুতে আগো লাগছে, কিন্তু তার সাথে সাথে চারিদিকে স্নোফল হয়েছে, সেই স্নোফলটা দেখতেও অসাধারণ লাগছে। বলবি রয়্যাল ট্যুরের সাথে এসছি। 17,688 ফিটে আছি ছাংলা পাস। প্রচুর স্নোফল হচ্ছে, থ্যাঙ্কস টু রয়্যাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো দীপেন্দুদার জন্য আজকে এই জায়গায় আসা। এত সুন্দর এরিয়া।
চাংলা পাস পেরিয়েছে, এখন রাস্তায় আটকে। নুব্রা থেকে লে যাওয়ার পথে চাংলা পাসে এখন চারিদিকে এতটাই বরফ, এতটাই স্নোফল হচ্ছে যে সামনে ভিজিবিলিটি প্রায় 0 ভিজিবিলিটি। প্রচুর বরফ, কিন্তু বরফ হাত দিয়ে ভয় লাগছে, বেশি করে বরফ থাকলে না। হায় হায় হায়, টুরিস্ট স্পটে এসে এরকম বরফ, এটা আমার লাইফে ফার্স্ট। উপর থেকে এখনো স্নোফল হচ্ছে, একটু গাড়িটা দাঁড়িয়েছে টয়লেটের জন্য। ওই দিকটা দেখুন পুরোটা বরফ ভর্তি, চারদিকে শুধু সাদা বরফই বরফ। আমার চোখে মুখে বরফ ঢুকে যাচ্ছে। চাংলা পাস থেকে যে শুরু হয়েছিল স্নোফল, সেটা এখনো চলছে। দেখতেই পাচ্ছেন আমার টুপি, আমার জামায় বরফ এসে পড়ছে। তো শীতকালে কুলু মানালিতে বা কাশ্মীরে এই জিনিসটা হয়, কিন্তু মে মাসের আজকে 30 তারিখ, তো এই অবস্থায় এই রকম বরফ পাবো মে মাসে ভাবতে পারিনি। লাদাখের চাংলা পাসে লেতে এসে ঘুরে ফেলা লে মার্কেট। এটা একটা ওল্ড টিবেটান মার্কেট। তো এখানে চারিদিকটা একদম যে কোনো পাহাড়ি অঞ্চলে যেমন হয়, অর্থাৎ ম্যান মার্কেট। দুদিকে অনেক দোকান আর মাঝে সুন্দর রাস্তা। বিকেলবেলাটা এখানে কেনাকাটা করতেই পারেন। আর লে থেকে প্রথম দিন যদি অন্যান্য সাইট সিনের প্ল্যান থাকে, তো একেবারে শেষ দিনের জন্য এই মার্কেটটিকে আপনার ট্যুরের প্ল্যানে রাখবেন। লে ট্যুরের শেষে এবার কিন্তু ফেরার পালা। আর আমরা ফিরেছি শ্রীনগর হয়ে, তাই শ্রীনগর যাওয়ার জন্য লে থেকে বেরিয়ে পড়া। পথে রয়েছে অনেকগুলো সাইট সিন, তার মধ্যে প্রথমেই চোখে পড়বে এই পাথর সাহেব গুরুদ্বারা। এখানে এসে কিন্তু জানতে পারলাম অনেক ঘটনা। লে থেকে কার্গিল যাওয়ার পথে গুরুদ্বারা পাথর শিবে একটা সাইট সিন। তো লের গল্প শেষ, এবার কাশ্মীর যাওয়ার পালা। তার মাঝখানে এখানে রেডি হয়ে যাওয়া এই গুরুদ্বারা দেখার জন্য। পাথর ফেলেছিল একজন দৈত্য, এবং সেই পাথরটা শিখ গুরু নানকের গায়ে লেগে মোমের মতো হয়ে গিয়েছিল। সেই পাথরটাই ভেতরে আছে। তো ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই, সেই জন্য দেখাতে পারলাম না। কিন্তু এখানে পুরো ঘটনাটা শুনলাম যে কিভাবে গুরু নানকজি এখানকার মানুষদের রক্ষা করেছিলেন। ভেতরে যেটা ছবি তুলতে দেয়নি, এখানে সেইটাই আছে। উপর থেকে পাথরটা ছুড়ে দেওয়ার সময় নিচে যখন সাহেব ছিলেন, গুরু নানক সাহেবের ছাপ এখনো রয়ে গেছে। আর এর উপরে এই উপরে কোণে যে ছোট্ট দাগটা, ওটা পরে যখন সেই রাক্ষস এসে আবার পা দিয়ে মারে, তার ছাপ। তো এইরকম বলা হয়।
তো এখানে বলা হয় গাড়ি নিউট্রাল করে এই জায়গাটা দাঁড়ালে গাড়ি নাকি নিজে নিজে পাহাড় টানে, সেই কারণে সেই ম্যাগনেটিক ফোর্সের কারণে গাড়ি নাকি সামনের দিকে নিউট্রালি এমনি এগিয়ে যায়। তো দেখা যাক বাকিটা কি আছে। যাত্রাপথে এবার কিন্তু সেই দ্বিতীয় আকর্ষণ, অর্থাৎ এর পরের সাইড সিন, যেখানে দুটো নদী দেখুন মিলিত হয়েছে, একটা জান্সকার আর একটা সিন্ধু নদী। এসেছি সঙ্গমে, এইটা ইন্দাস নদী আর এই পাশে হচ্ছে জান্সকার নদী। এই দুটো নদীর কালার কিন্তু আলাদা, দুটো একসাথে মিলিত হয়ে এই বেরিয়ে গেছে। এই ইন্দাস নদী এলো আর ওই দিক থেকে আসছে জান্সকার নদী, দুটো একসাথে মিলিত হয়ে এরপর দেখছি সেই বিখ্যাত মুনল্যান্ড, যেখানে চাঁদের মতো ভূমিরূপের জন্য কিন্তু প্রচুর বিখ্যাত। তাই লে থেকে শ্রীনগর বা শ্রীনগর থেকে লে যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু কেউ মিস করবেন না। চাঁদের ভূপৃষ্ঠের মতো এখানে ভূপৃষ্ঠটা, তাই এটাও মুনল্যান্ড বলে পরিচিত। দেখতেই পাচ্ছেন আমার ব্যাক সাইডে। লে থেকে কার্গিল যাওয়ার পথে এখন আবার এক টুরিস্ট স্পট। মনেস্ট্রি এখন আমরা যাচ্ছি। কার্গিল যাওয়ার পথে অনেকগুলো টুরিস্ট স্পট কিন্তু আমরা পাচ্ছি। একটু আগে মুনল্যান্ড দেখে এলাম আর এখন লামায়রু মনেস্ট্রি।
বেকার ঘুম ঢুকিয়ে নি। লাদাখ ভ্রমণের এই পর্বে রয়েছে কার্গিল থেকে কাশ্মীর যাওয়া। এই পর্ব অন্তিম পর্ব। আপনারা এর আগে সমস্ত পর্বগুলো দেখেছেন, আর এখানে আমরা এখন দেখতে পাচ্ছি সেই বোফোর্স কামান আর কার্গিলের যেই যুদ্ধক্ষেত্র, কার্গিল ওয়ার মেমোরিয়াল। এটা কার্গিল ওয়ার মেমোরিয়াল, লে থেকে শ্রীনগর যাওয়ার পথে, কার্গিলের দ্রাসে এটা রয়েছে। এখানে সব জায়গায় ছবি তোলা এলাও নয়, এই ভেতরে আছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের অনেক কিছু জিনিস। কার্গিল থেকে এবার আমাদের ফেরার পালা। এখন আমরা ফিরছি কাশ্মীরে। রাস্তায় চোখে পড়ল ভেড়ার পাল। সত্যি পরিবেশ একেবারে অন্যরকম। লাদাখ থেকে এখানের কিন্তু ভূমিরূপ, পাহাড়, বরফ, আকাশ সব কিছুই লাদাখের থেকে একদম আলাদা। চারিদিকে অনেক গ্রিনারি, অনেক সবুজ। এখন আমরা আস্তে আস্তে সেই কাশ্মীরে প্রবেশ করছি। এখন চলেছি জোজিলা পাসের মধ্য দিয়ে। এই জোজিলা পাস কিন্তু বছরের বেশিরভাগ সময় রাস্তা বন্ধ হয়ে থাকে, আর এইখানের মাধ্যমে, এই পাসের মাধ্যমে আমাদের কাশ্মীরের সঙ্গে লাদাখের মূল যোগাযোগের ব্যবস্থা। সোনমার্গ দিয়ে কাশ্মীর ঢোকার আগে এটা হচ্ছে 0 পয়েন্ট। অনেক রকম অ্যাক্টিভিটি এখানে রয়েছে। আর ওই দেখতে পাচ্ছেন স্পোর্টস কিছু হয় একটা ক্যাম্প। মে মাসে কাশ্মীরে কিন্তু ততটা বরফ নেই। আর লাদাখের এত সৌন্দর্য দেখে আসার পর কাশ্মীর এটা আমার দ্বিতীয়বারের দেখা, কিন্তু সেই আকর্ষণটা যেন কোথাও একটা চলে গিয়েছিল। অনেকগুলো ছোট ছোট টানেল তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন গাড়িগুলো কিভাবে ওই টানেলের মধ্য দিয়ে চলে যাচ্ছে। সারা বছরটা এখানে বরফে ঢাকা থাকে, তো তাই রাস্তাঘাট আরও সুগম করার জন্য এরকম অনেক টানেল বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। এখন এসে গেছি সোনমার্গে। কাশ্মীরের এই সোনমার্গ শীতকালে কিন্তু একটা অন্যরকম রূপ নেয়, চারিদিকে বরফে ঢাকা। এখন একটু অন্যরকম। আর অবশেষে সেই ডাল লেক। লাদাখ ট্রিপের পর লাদাখ থেকে কাশ্মীর হয়ে বাড়ি ফেরা, কিন্তু এখন সেই মনে বিষাদের সুর, আর তার সাথে ডাল লেকের অপরূপ সৌন্দর্য আর এই শিকারাগুলো বিকেলবেলাটা মন ভালো করে দিল। ফ্লাইটের টিকিট না পেয়ে আমরা কিসে করে শিকারাই করে পাঁশকুড়ায় যাচ্ছি, তমলুক যাচ্ছি, তাই তো? কেমন লাগছে? ডাল লেকের বিভিন্ন অংশ আমরা ঘুরে দেখছি শিকারাই করে। এর বিভিন্ন অংশের বিভিন্ন রকম নাম কিন্তু দেওয়া আছে। ফ্লাইট না পেয়ে এই যে শিকারাই করে এখন আমরা তমলুক যাচ্ছি, কেমন লাগছে? এটা শঙ্করাচার্যের মন্দির, আর এখান থেকে পুরো ডাল লেকটা দেখা যায়।
2000 টাকা, সেখান থেকে কমতে কমতে 1000 টাকা। তো এইটা একটা দারুণ অভিজ্ঞতা, 50% ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা। তো আমরা 10 জন আছি দুটো বোটে। আচ্ছা এটা আকবর বানিয়েছিল, পরবর্তীকালে এটা হরি সিং এর রাজবাড়ি হয়ে যায়। মানালি হয়ে লাদাখ আর লাদাখ থেকে কাশ্মীর হয়ে বাড়ি ফেরা, সব কিছু মিলিয়ে ভালো মন্দ অনেক রকম অভিজ্ঞতাই হলো। আর এখন ওপর থেকে দেখতে পাচ্ছি আবার সেই কলকাতার আকাশ, কলকাতার আকাশ থেকে পুরো শহরটা। রাত্রি প্রায় 10টা বাজে, আর এখন আমার ফ্লাইট ল্যান্ড করবে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা এয়ারপোর্টে। এবারের পর্ব এখনের মতোই, এবং যারা শুরু থেকে দেখেননি পরপর সমস্ত পর্ব যদি দেখেন, লাদাখের পুরো ট্রিপটা আপনাদের আশা করি ভালো লাগবে।